নমস্কার, আমি রতন চক্রবর্তী আবার আপনাদের কাছে এসেছি। আজ শুক্রবার নতুন বিষয় নিয়ে। গতদিন আমি আলোচনা করেছিলাম কৃষি বিল 2020 নিয়ে। সেখানে কৃষি বিলের ম্যারিটস এবং ডিমেরিটস, ভালো মন্দ নিয়ে আলোচনা করেছিলাম। কৃষি বিল কীভাবে ভারতবর্ষের মানুষের কাছে একটা অভিশাপ হয়ে দেখা দিতে পারে সে বিষয়ে আপনাদেরকে আমি জানিয়েছিলাম বিশদে। তা আজকে আমি একটু অন্যভাবে বলছি। ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো কি ভাবছেন তা তারা প্রকাশ করছেন তাদের বিবৃতির মাধ্যমে, তাদের কার্যকলাপের মাধ্যমে। সারা ভারতবর্ষে কৃষি বিলের বিরুদ্ধে আন্দোলন চলছে, যেমন রাজনৈতিক দল করছেন। কৃষক সমাজ সারা ভারতবর্ষে আন্দোলনে নেমেছেন এবং কিছুতেই তারা এই কৃষি বিল 2020 অ্যাকসেপ্ট করতে চাইছেন না। ভারতবর্ষের কথা ভেবে, ভারতবর্ষের আগামী প্রজন্মের কথা ভেবে কৃষি বিল 2020 আজকের আলোচনা, যে বিলটা আনা হলো কৃষি বিল 2020, পার্লামেন্ট কি এই আইন আনতে পারে? এর লিগ্যাল অ্যাসপেক্ট কি আছে? অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আইনগতভাবে কৃষি সংক্রান্ত ব্যাপারে সেন্ট্রাল গভর্নমেন্ট আইন আনতে পারে কি পারে না, এই নিয়ে আজকে আলোচনা আমি করব। অবশ্যই বিষয়টা যেহেতু আইনগত, আমার এই কথা যারা শুনছেন তাদের জন্য বলি, আমি যা বলবো এগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন। বিভিন্ন জায়গা থেকে আপনারা সোর্স থেকে খবর সংগ্রহ করবেন এবং তারপর বিচার করবেন আমার কথা ঠিক না ভুল। কারণ এই কথাগুলো যেগুলো আমি বলবো, ভারতবর্ষে কিছু কনস্টিটিউশনাল এক্সপার্ট আছে, বেশ কয়েকজন বড়, যেমন কয়েকজনের নাম বলি: ফলি নরিম্যান, কে বেনুগোপাল এবং ফৈজান মুস্তাফা। এই ফৈজান মুস্তাফাকে বলা হয় বর্তমান ভারতের সবচেয়ে বড় কনস্টিটিউশনাল এক্সপার্ট, অর্থাৎ সংবিধান বিশেষজ্ঞ। ভারতবর্ষের সংবিধান কি বলছে? কে ফৈজান মুস্তাফা? ইনি হচ্ছেন ভাইস চ্যান্সেলর, নেলসার ইউনিভার্সিটি অফ ল, হায়দ্রাবাদ। ফৈজান মুস্তাফার লিগ্যাল অ্যাওয়ারনেস বলে একটা প্রোগ্রাম ইনি করেন। আমি সেখান থেকে বেশ কিছু তথ্য পেয়েছি। লিগ্যাল অ্যাসপেক্ট অফ দিস এগ্রিকালচার বিল, এ নিয়ে আমি কয়েকটা জায়গায়, কয়েকটা পত্রপত্রিকায় পড়েছি। তারপরে যেটা আমি বুঝলাম সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি চাই মানুষ যেমন আন্দোলন করছেন করুক, কৃষক সমাজ যেমন আন্দোলন করছেন করুক, কিন্তু লিগ্যালি একে যদি চ্যালেঞ্জ করা যায় তাহলে অন্তত আইনত সুপ্রিম কোর্টে এটাকে চ্যালেঞ্জ জানানো হোক। কারণ আমি নিশ্চিত সব বড় বড় লেখকের লেখা পড়ে যে ভারতবর্ষ একটা এমন দেশ, ভারতবর্ষের এই দেশটা হচ্ছে, এটা একটা ফেডারেল স্ট্রাকচারে চলছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এই ফেডারেল স্ট্রাকচারের কথাই বলা হয়েছিল। তারপরে আমরা যখন একটা ফেডারেল, মনে রাখতে হবে আমাদের দেশটা কিন্তু ইউনিয়ন অফ স্টেটস, নট ইউনিটারি স্টেট, নট ইউনিটারি স্টেট, ইউনিয়ন অফ স্টেটস। তো এখানে এই ফেডারেল স্ট্রাকচারে ইউনিয়নের ক্ষমতা, কেন্দ্রের ক্ষমতা, কেন্দ্র কি কি ব্যাপারে আইন করতে পারে, রাজ্যের লিস্ট, রাজ্য কি কি ব্যাপারে আইন করতে পারে, এবং কনকারেন্ট লিস্ট, যৌথভাবে কেন্দ্র রাজ্য যৌথভাবে কোথায় আছে, এগুলো একদম স্পেসিফিক বলে দেওয়া হয়েছে। যেমন ইউনিয়ন লিস্টে 97টা আইটেম আছে যেখানে রাজ্য সরকার ঢুকতে পারবে, কমপ্লিটলি কেন্দ্রের হাতে।
আবার রাজ্যের 66টা আইটেম আছে যেখানে কেন্দ্রীয় সরকার ঢুকতে পারবে না। অর্থাৎ আমি যেটা বললাম 97টা আইটেম যেটা সম্পূর্ণ ইউনিয়ন লিস্টে পড়ে, সেখানে কোনো আইন যদি করতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টই করবেন, সেখানে রাজ্যের কোনো অধিকার নেই। আবার রাজ্যের কিছু কিছু জায়গা, 66টা জায়গা আছে রাজ্যের, 66টা আইটেম রাজ্যের আন্ডারে, এখানে কেন্দ্রীয় সরকার ঢুকতে পারে না। আর 47টা আইটেম আছে যেখানে কেন্দ্র এবং রাজ্য অর্থাৎ কনকারেন্ট লিস্ট, যৌথ তালিকার মধ্যে পড়ে। এখন আমরা আসুন আলোচনা করি যে কৃষি সংক্রান্ত ব্যাপারে আমি কিন্তু মূলত কনস্টিটিউশনাল এক্সপার্ট ভারতবর্ষের মধ্যে যিনি এখন সবচেয়ে বড় ফৈজাল মুস্তাফার কথাই ধরে নিচ্ছি। কারণ মনে হতে পারে ফৈজাল মুস্তাফার কথা ঠিক নয়, অন্য মতো থাকতে পারে, কারণ একটা সরকার যখন আইন করেছে তারও লিগাল এক্সপার্টরা আছে। কিন্তু এটা মনে রাখতে হবে, অতীতের বেশ কিছু উদাহরণ আছে যে সরকার আইন করে দেওয়ার পরও সুপ্রিম কোর্ট সেগুলোকে বাতিল করে দিয়েছে। অর্থাৎ সরকার যখন আইন করে তখন সরকারের অনেক সময় হয় কি, সরকারের স্বার্থের জন্য সরকার একটা আইন করে, যদি কেউ চ্যালেঞ্জ করলো না করলো একটা চান্স নিয়ে নেয়, কিংবা সরকার মনে করে আমি যা ভাবছি সেটাই ঠিক, তার ভাবনা ঠিক নাও হতে পারে। তাই কৃষি সংক্রান্ত ব্যাপারে ইউনিয়ন লিস্টে অর্থাৎ কেন্দ্রের লিস্টে 4 জায়গায় কৃষি সংক্রান্ত ব্যাপারে এন্ট্রির কথা বলা হয়েছে। 4 জায়গায়। প্রথম বলা হয়েছে নাম্বার 1, ট্যাক্সেস অন ইনকাম আদার দ্যান এগ্রিকালচারাল ইনকাম। কৃষিক্ষেত্রের আয় বাদে ট্যাক্সেস অন ইনকামের উপর ট্যাক্স বসানোর অধিকার। কোথায়? আদার দেন, কৃষিকে বাদ দিয়ে দিয়েছে, অর্থাৎ এটা ইউনিয়ন লিস্টের মধ্যে পড়ে না। 2 নম্বর, এন্ট্রি নাম্বার 86, যারা আইন জানেন তারা আরো ভালো বুঝবেন। এন্ট্রি নাম্বার 86 ইউনিয়ন লিস্ট কি বলছে? ট্যাক্সেস অন ক্যাপিটাল ভ্যালুস of assets. Taxes on capital values of asset excluding agriculture. Agriculture के बाद दिए कैपिटल वैल्यूज ए टैक्स বসাতে পারে কেন্দ্র। এন্ট্রি নাম্বার 87 যেখানে বলছে স্টেট ডিউটি ইন রেসপেক্ট অফ প্রপার্টি, ভালো করে শুনবেন ল্যাঙ্গুয়েজগুলো, স্টেট ডিউটি ইন রেসপেক্ট অফ প্রপার্টি আদার দ্যান এগ্রিকালচার ল্যান্ড। এগ্রিকালচার ল্যান্ড বাদ দিয়ে এখানেও কেন্দ্রের এগ্রিকালচারের ব্যাপারে ঢোকার অধিকার নেই। এন্ট্রি নাম্বার 88, অর্থাৎ খুঁজে পেতে আমরা 4টে জায়গায় পেয়েছেন কনস্টিটিউশনাল এক্সপার্টরা যেখানে কৃষিক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ইউনিয়ন লিস্টে নামটা পাওয়া যায়, কিন্তু সেটাও কি সেইগুলির ব্যাখ্যা। এন্ট্রি নাম্বার 88, ডিউটিজ ইন রেসপেক্ট অফ সাকসেশন আদার দেন, আবার বলছে আদার দেন এগ্রিকালচারাল ল্যান্ড, অর্থাৎ সাকসেশনের ক্ষেত্রেও এগ্রিকালচার ল্যান্ড বাদ দিয়ে কেন্দ্রের ক্ষমতা। অর্থাৎ 4টে জায়গা খুঁজে পেতে পাওয়া যায় ইউনিয়ন লিস্টে যেখানে এগ্রিকালচারের নামটা জড়িত আছে, কিন্তু সব জায়গায় দেখা যাচ্ছে যে এগ্রিকালচারে কেন্দ্রের আইটেমের মধ্যে এগ্রিকালচার পড়ছে না, আদার দেন। এবার আসুন স্টেট লিস্টে আমরা আলোচনা করি। স্টেট লিস্টে এক সেকেন্ড, যে 66টা আইটেম আছে তার মধ্যে দেখা গেছে যে
জায়গায় এগ্রিকালচার রিলেটেড এন্ট্রি আছে। কি আছে? এগ্রিকালচার ইনক্লুডিং agricultural education, research, protection of pest and prevention of plant diseases। এখানে সম্পূর্ণ এই এগ্রিকালচারের এই পার্টিকুলার সাবজেক্টে এন্ট্রি নাম্বার 14 টোটালি অধিকার রাজ্যের। এন্ট্রি নাম্বার 18 ল্যান্ড and right as far in respect of, এন্ট্রি নাম্বার 18 বলছে ল্যান্ড জমি, and right in respect of land, overland, land tenure, agricultural loans, এগ্রিকালচার লোন দেওয়া, ল্যান্ড টেনিওর এক্সেট্রা টোটালি রাজ্যের এখতিয়ারের মধ্যে পড়ে। এই সংক্রান্ত ব্যাপারে রাজ্যের আইন করার অধিকার আছে, এগুলো রাজ্যের মধ্যে পড়ে। এন্ট্রি নাম্বার 13 বলছে মানি লেন্ডিং, আর একটা কি রিলিফ অফ এগ্রিকালচারাল লোন। এগ্রিকালচার লোন রিলিফ করার ক্ষমতা কিন্তু আছে স্টেটে। এন্ট্রি নাম্বার 46 বলছে, এ কিন্তু রাজ্যের অধিকারের মধ্যে যেগুলো বলছি, ট্যাক্স অন এগ্রিকালচারাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকামের উপর ট্যাক্স বসাবার ক্ষমতা রাজ্যের আছে। আর একটা বলছে এন্ট্রি নাম্বার 47 ডিউটিস ইন রেসপেক্ট অফ সাকসেশন অফ দি এগ্রিকালচারাল ল্যান্ড। এর আগে সাকসেশনকে কেন্দ্রের থেকে বাদ দিয়ে দিয়েছিল, এবার বলছে ডিউটিস ইন রেসপেক্ট অফ সাকসেশন অফ এগ্রিকালচারাল ল্যান্ড। এখানেও রাজ্যের ক্ষমতাকে বলা হয়েছে, অর্থাৎ ক্লিয়ার ডিস্টিংশন করে দিয়েছে কৃষিটা। এন্ট্রি নাম্বার 48 রাজ্যের স্টেট ডিউটি ইন রেসপেক্ট অফ এগ্রিকালচারাল ল্যান্ড। তাহলে ক্লিয়ারলি আমরা পেলাম সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছে আদার দেন এগ্রিকালচারাল ল্যান্ড, 4টে জায়গায় পাওয়া গেছে এগ্রিকালচার সংক্রান্ত সেন্ট্রালের বা ইউনিয়ন লিস্টে, আর রাজ্যের লিস্টে 8টা পাওয়া গেছে। সে 8টাই রাজ্য কি করতে পারবে, রাজ্যের অধিকার। এইবার কনকারেন্ট লিস্ট, দুজনই যার মধ্যে ইন্টারফেয়ার করতে পারে, সেখানে কি আছে? 1 নম্বর দিয়েছে ট্রান্সফার অফ প্রপার্টি আদার দ্যান এগ্রিকালচার ল্যান্ড। এখানেও কিন্তু এগ্রিকালচার ল্যান্ডকে ট্রান্সফার করার ব্যাপারে কনকারেন্ট লিস্টে বলছে আদার দ্যান এগ্রিকালচার ল্যান্ড। এন্ট্রি নাম্বার 7 বলছে কন্ট্রাক্টস ইনক্লুডিং পার্টনারশিপ, এজেন্সি, কন্ট্রাক্ট অফ ক্যারেজ, এই যাতায়াত, অ্যান্ড আদার স্পেশাল ফর্মস অফ কন্ট্যাক্ট, বাট ভালো করে শুনুন, বাট নট ইনক্লুডিং কন্ট্রাক্টস রিলেটিং টু এগ্রিকালচারাল ল্যান্ড। কোনো কন্ট্রাক্ট এগ্রিকালচারাল ল্যান্ডে করারও ক্ষমতা জয়েন্ট লিস্টে কিন্তু নেই। জয়েন্ট লিস্টে বলছে এগ্রিকালচারটা বাদ দাও, কন্ট্রাক্ট কি বলছে, বাট নট ইনক্লুডিং কন্ট্রাক্টস রিলেটিং টু এগ্রিকালচারাল ল্যান্ড। এন্ট্রি নাম্বার 47 বলছে ইভাকিউ প্রপার্টি, অর্থাৎ ওই কেউ বাংলাদেশে গেছে বা পাকিস্তানে গেছে, তাদের জমি জমা সংক্রান্ত ব্যাপারে জয়েন্ট লিস্টে। এবার আমার প্রশ্ন, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইনটা করলো কোনো কিছু না ভেবেই, ওরা একটা জিনিস করেছে, এই ট্রেড অ্যান্ড কমার্স এই জায়গাটাও কনকারেন্ট লিস্টে আছে। এখন ট্রেড অ্যান্ড কমার্স, প্রথমে আমি বলে রাখি যে কৃষক যে ফসল উৎপাদন করে এটা কি, এটা র ম্যাটেরিয়াল। এখন এই ব্যাপারে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, টিকারাম কেসে। এটা বিখ্যাত একটা ভার্ডিক্ট সুপ্রিম কোর্টের ছিল যে ইন্ডাস্ট্রির ডেফিনেশন কি। সেখানে সুপ্রিম কোর্ট বলছে
ইন্ডাস্ট্রি র মেটেরিয়াল কখনো ইন্ডাস্ট্রি হতে পারে না। র মেটেরিয়াল ইন্ডাস্ট্রি নয়। যেমন কৃষিজাত যে দ্রব্য, যে ফসল কৃষক উৎপাদন করে, সেটা র মেটেরিয়াল, তাহলে এটা ইন্ডাস্ট্রির মধ্যে পড়বে না। ফার্মিং ক্যানট বি অ্যান ইন্ডাস্ট্রি, এইটা ইন্ডাস্ট্রি হতে পারে না। ইট ইজ অ্যান অকুপেশন। ফার্মিং হচ্ছে একটা অকুপেশন, যেমন টিচিং ইজ অ্যান অকুপেশন। তাহলে এই রেসপেক্টে কৃষক ফসল ফলায়, এটা তার অকুপেশন, এটা তার পেশা। শিক্ষক ছাত্রদের পড়া, এটা তার পেশা। তাই আমার মনে হয়েছে, আই এম নট অ্যান লিগাল এক্সপার্ট, আমার লিগাল এক্সপার্টদের পড়া বিভিন্ন লেখা দেখে আমার মনে হয়েছে কৃষক আন্দোলন করুক, ছাত্র তাকে সহযোগিতা করুক, যুবক তাকে সহযোগিতা করুক, সাধারণ মানুষ তাকে সহযোগিতা যেমন করছে তেমন করুক, রাজনৈতিক দলগুলো তাদের আন্দোলন করছে করুক, কিন্তু অন্তত এই লটা, এই কৃষি বিল 2020 ইট শুড বি চ্যালেঞ্জড। এইটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হওয়া দরকার। আমি জানি আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে সুপ্রিম কোর্টে অনেকগুলো চ্যালেঞ্জ হয়েছে, কিছু সাম্প্রতিক রায়ও এসছে যেগুলো অনেকের হয়তো পছন্দ হয়নি। তবু আমি বলবো, সুপ্রিম কোর্টে যারা আমার কথা শুনছেন আরো ভালো করে এগুলো স্টাডি করুন। স্টাডি করে, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে একটা বোধহয় কেস হয়েছে। আমি আশা করি আমার এই পশ্চিমবাংলা যা সব দিকে সমস্ত ভারতবর্ষকে পথ দেখায়, আমার পশ্চিমবাংলায় যারা লিগ্যাল এক্সপার্ট আছেন তারাও এই আইনটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটা মামলা করুন। কারণ ফার্মিংকে যখন ওরা ইন্ডাস্ট্রির পর্যায়ে নিয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফার্মিংটাকে ইন্ডাস্ট্রিতে কনসিডার করতে চাইছে, সেই জায়গাটা চ্যালেঞ্জ করা দরকার। এবং এইটা চ্যালেঞ্জ করা দরকার যে কৃষি সংক্রান্ত ব্যাপারে ইউনিয়ন লিস্টে কোনো অধিকার নেই সেন্ট্রাল গভর্নমেন্টের। ইউনিয়ন লিস্টের মধ্যে কৃষি পড়ে না, এক্সক্লুডিং এগ্রিকালচার। তাই ভারতবর্ষের যারা কনস্টিটিউশনাল এক্সপার্ট, যার কথা আমি বললাম ফৈজান মুস্তাফা, আমি তার লেখা পড়েছি, এছাড়াও কয়েকজন বড় অ্যাডভোকেট যারা বিভিন্ন জায়গায় লেখালেখি করেছেন এই কৃষি বিলের বিরুদ্ধে, তারাও কিন্তু একই কথা বলতে চেয়েছেন। তাই আপনাদের বলছি, লড়াইয়ের ময়দানটা, কারণ এই কৃষি বিল 2020 ঠিক করে দেবে আগামী দিন আমরা ঠিকমতো খেয়ে পরে বাঁচতে পারবো কি পারবো না। একদিকে মাঠে ময়দানে লড়াই হোক, কিষানের আন্দোলন যেমন 25 তারিখ থেকে শুরু হয়েছে, 25 তারিখে হয়েছে, 26 হয়েছে, 27 হয়েছে, এগুলো হোক। পশ্চিমবাংলায় বিভিন্ন রাজনৈতিক দল তারা যেভাবে আন্দোলন করছে করুক, পশ্চিমবঙ্গের কৃষিজীবী মানুষের বিরুদ্ধে প্রতিবাদ করুক। একদিকে যেমন মাঠে ময়দানে লড়াই চলবে, আর একদিকে আইনগত একটা লড়াই চালানো উচিত বলে আমি মনে করি। কারণ কৃষি বিল 2020 এই আইনটা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা উচিত। অন্তত বাংলার দু একজন যাতে থাকে সেটা অন্তত চেষ্টা করা উচিত, কারণ বাংলাই তো সারা ভারতবর্ষকে পথ দেখাবে। এই কথা বলে আজকের ছোট্ট অনুষ্ঠান আমি শেষ করলাম। আগামী শুক্রবার আবার আপনাদের সাথে আমার দেখা হবে। নমস্কার।